হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি জিকে ফাউন্ডেশন ক্লাসে 29 নাম্বার সেট নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটিতে জীববিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাস করাতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনে যারা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিপি, কেপি এক্সাম দেবে অথবা তোমরা ডব্লিউবিসিএস দিতে যাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং আমার স্পেশাল ব্যাচ চলছে, যেখানে আমি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং ডব্লিউবিপি, কেপির জন্য আলাদা করে স্পেশাল ব্যাচ অ্যারেঞ্জ করেছি। সেখানে আমি মক টেস্ট এবং প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাদেরকে আমি নোটস প্রোভাইড করতে থাকবো খুবই কম মূল্যে। তোমরা খুবই ন্যূনতম এই মূল্যে তোমরা পারচেস করে নাও, নিয়ে এই জয়েন করে নেবে। তোমরা যদি জয়েন করতে চাও, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। যারা বুঝতে না পারবে, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করছি। জলের মধ্যে বায়ুর বুদবুদ উজ্জ্বল দেখার কারণ কি? অপশন দেখো, আলোক রশ্মির প্রতিফলনের জন্য, আলোক রশ্মির বিচ্ছুরণের জন্য, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, না বুদবুদ অবতল লেন্স রূপে কাজ করে সেই জন্য। তোমরা এটার অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি তো অবশ্যই বলে দেব এবং প্রত্যেকটি প্রশ্ন ডিসকাস করব। জলের মধ্যে বায়ুর বুদবুদ উজ্জ্বল দেখার কারণ হলো আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার দেখো আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে কি কি হয় সেগুলো আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মরুভূমির মরীচিকা হীরের ঝিকমিক করা ভূষকালি মাখানো লোহার বলকে জলে ডোবালে বল চকচকে দেখায়। অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মি সম্প্রচার পদ্ম পাতার উপর জলবিন্দুকে মুক্তোর মতো উজ্জ্বল দেখায়। কাঁচের জানালায় ফাটল থাকলে সেই স্থান চকচকে দেখায়। টেস্ট টিউবের আংশিক জলপূর্ণ অবস্থায় বিকারে ডোবালে নিমজ্জিত অংশ চকচকে দেখায়। এগুলো সবই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়। তোমরা এই টপিকটি ভালো করে করে রাখবে, কারণ এর থেকে প্রশ্ন আসে এবং উদাহরণগুলো তোমরা যদি ভালো করে মুখস্থ করে রাখো, এর থেকে একটা কমন পাবেই। এবং পিডিএফ থেকে তোমরা বারবার এগুলো মুখস্থ করবে, যাতে এক্সাম হলে গিয়ে তোমাদের কোনো সমস্যা না হয়। পরের টপিকটি দেখো, আলোক রশ্মির বিচ্ছুরণের ফলে কি হয়? রামধনু হয়। রামধনু হচ্ছে একটি প্রাকৃতিক উদাহরণ আলোক বিচ্ছুরণের। আলোক রশ্মির প্রতিফলনের ফলে হয় দর্পণে নিজের প্রতিবিম্ব দেখা যায়। আলোক রশ্মি বিক্ষেপণের ফলে কি হয়? আকাশের নীল রং দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লালচে রং আমরা দেখতে পাই। আর লাল রঙের বিপদ সংকেত দেখানো হচ্ছে আলোক রশ্মির বিক্ষেপণের ফলে ঘটে। আলোক রশ্মি প্রতিসরণের ফলে কি হয়? পরিষ্কার আকাশে তারাদের মিটমিট করা, এটা হচ্ছে প্রতিসরণের কারণে আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন, কোনটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়? নিচের কোন গ্যাসটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়? ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন না গ্লিসারল? ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন গ্যাসটি। হিমায়নের জন্য ব্যবহৃত গ্যাস কি? অ্যামোনিয়া। ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস হচ্ছে অ্যাসিটিলিন। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হয় ইথিলিন। কাঁদানে গ্যাস রূপে ব্যবহৃত হয় ক্লোরোপিক্রিন। সিগারেট লাইটারে ব্যবহৃত হয় বিউটেন। ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় ইথিলিন। সফট ড্রিঙ্কস তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে থাকে হিলিয়াম। ফল সংরক্ষণে ও মদ তৈরিতে ব্যবহৃত হয় সালফার ডাইঅক্সাইড। লেজার ও ফ্ল্যাশ ল্যাম্পে ব্যবহৃত হয় জেনন। ক্লোরোফর্ম তৈরিতে ব্যবহৃত মিথেন। চিপসের প্যাকেটে ব্যবহৃত হয় নাইট্রোজেন। লাফিং গ্যাস রূপে ব্যবহৃত হয় নাইট্রাস অক্সাইড। মানুষবাহী বেলুনে ব্যবহৃত হয় হিলিয়াম। কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে অ্যাসিটিলিন। রেফ্রিজারেটরে শীতলীকারক হিসেবে থাকে ফ্রিয়ন। চেতনানাশক রূপে ব্যবহৃত ইথার। দেখো এতগুলো প্রশ্ন তোমরা একটা ভিডিওর মাধ্যমে পাচ্ছ, তাই শেষ পর্যন্ত একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। পরের প্রশ্ন হলো, ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? H3SO4, H2S2O7, H2SO7 না H2SO3? ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2S2O7। এবার দেখো ওলিয়াম, এই ওলিয়ামের রাসায়নিক নাম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এইটাও প্রশ্নতে আসতে পারে। এবার দেখো আমি অনেকগুলি এই যৌগ রাসায়নিক সংকেত এবং রাসায়নিক নামগুলো দিয়েছি বিভিন্ন রাসায়নিক পদার্থের। এবার দেখো ভারী জলের কি রাসায়নিক নাম? ডয়টেরিয়াম অক্সাইড, সংকেত D2O। পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড,
CaO, কাপড় কাচা সোডা Na2SCO3 10H2O, caustic soda sodium hydroxide, baking powder NaHCO3 sodium bicarbonate, bleaching powder calcium chlorohypochlorite CaOClCl, ওলিয়াম তো দেখেইছো, প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4H2O, মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3, মিউরিয়েটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সংকেত, অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, caustic potash KOH potassium hydroxide, aqua fortis nitric acid HNO3, নাইট্রারের রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3, ব্লু ভিট্রিয়ল কপার সালফেট CuSO4H2O, গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট FeSO4 7H2O, স্পিরিট ইথাইল অ্যালকোহল C2H5OH, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল C6H5OH, লাফিং গ্যাসের নাইট্রাস অক্সাইড N2O, দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড ZNO, ফসজিন কার্বনিল ক্লোরাইড CaCl2, খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl, কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড CH3CHH, নিশা দলের রাসায়নিক নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এর সংকেত NH4Cl। ভালো করে এগুলো মুখস্থ করবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে সুন্দরলাল বহুগুণার নাম যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি নাকি আরাবারি আন্দোলন? সুন্দরলাল বহুগুণার নাম যুক্ত আছে চিপকো আন্দোলনের সঙ্গে। এই চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ আলিঙ্গন বা জড়িয়ে ধরা। এবার দেখো চিপকো আন্দোলনের আর কে কে নেতা ছিলেন? সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভাট, সরলাবেন, মীরাবেন। এটা হয়েছিল 1973 সালে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরালার শাস্ত্র সঙ্গীত পরিষদ এবং কবি সুগাথা কুমারীর নেতৃত্বে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়। এটি কেরালাতে হয়েছিল। আপিক্য আন্দোলন পান্ডুরাও হেগড়ে নেতৃত্ব দেন 1983 সালে। নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায় 1985 সালে এটি হয়েছিল। মিট্টি বাঁচাও আন্দোলন মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় হয়েছিল। আর বিষ্ণই আন্দোলন শম্ভুজি নামক এক ঋষির নেতৃত্বে হয় রাজস্থানে 1730 সালে। তোমরা যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেইগুলোই রেখেছি, বেশি উল্টো পাল্টা দিয়ে আমি ভিডিও বানানোর সমস্যা হয়ে যায়। তাহলে দেখো পরের প্রশ্ন। নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়ায় পরিণত হয় কোন পদ্ধতিতে? নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, অক্সিডেশন না কোনোটাই নয়। নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়ায় পরিণত হয় অ্যামোনিফিকেশন পদ্ধতিতে। এবার দেখো আরো কিছু পদ্ধতি দিয়েছি, সেগুলো কি কি কারণে ঘটে। নাইট্রিফিকেশন, অ্যামোনিয়া থেকে নাইট্রেট যৌগে পরিণত হওয়া। ডিনাইট্রিফিকেশন, নাইট্রেট থেকে পুনরায় নাইট্রোজেনে পরিণত হয়ে যাচ্ছে। পাস্চুরাইজেশন পদ্ধতিটা কি? দুধ ফলের রস সংরক্ষণ করাকে বলা হয়। অ্যামোনিয়া থেকে নাইট্রেট যৌগ পরিণত হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। এটা একটু রিপিট হয়ে গিয়েছে। ইউট্রোফিকেশন, যে পদ্ধতিতে হ্রদের তলদেশে জৈব পদার্থ জমা হয় সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। নেক্সট প্রশ্ন, রাশিয়ার চেরনোবিলের দুর্ঘটনা কি সংক্রান্ত? গ্যাস দুর্ঘটনা, অ্যাসিড দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা না পারমাণবিক বিস্ফোরণ দুর্ঘটনা? রাশিয়ার চেরনোবিলের দুর্ঘটনাটি এটি একটি গ্যাস দুর্ঘটনা। এখানে দেখে নাও ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা কিসের কারণে হয়েছিল? মিথাইল আইসোসায়ানেট গ্যাস বিস্ফোরণের ফলে হয়েছিল বা MIC। এটার ফুল ফর্ম তোমাদের এক্সামে আসতে পারে, মিথাইল আইসোসায়ানেট, MIC এর ফুল ফর্ম। চেরনোবিল দুর্ঘটনা, এই যে গ্যাস দুর্ঘটনা, এটা কোন গ্যাস দুর্ঘটনার জন্য হয়েছিল? ইউরেনিয়াম। হিরোশিমা দুর্ঘটনা, এটা লিটল বয় নামক পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে হয় 1945 সালে এবং তার ঠিক 3 দিন পরে নাগাসাকি দুর্ঘটনা হয়েছিল ফ্যাটম্যান নামক একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে। আর ওজোন স্তর ক্ষয় এটা কিসের কারণে হয়? ক্লোরোফ্লুরোকার্বন বা CFC গ্যাসের ফলে এটি হয়। নেক্সট প্রশ্ন, বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? 20.60%, 78.08%, 0.033 বা 03%, 67.04%। বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ হলো প্রায় 20.60%। এবার দেখো নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78.08%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.003%। এই বাতাসে এদের এইসব গ্যাসের পরিমাণ সব থেকে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে থাকা সব থেকে
বেশি যে গ্যাসটি সেটি হলো নাইট্রোজেন। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন, 7ই এপ্রিল, 4টা ফেব্রুয়ারি না 1লা ডিসেম্বর? বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় 5ই জুন। এই পরিবেশ সম্পর্কিত বিভিন্ন দিবস নিয়ে আজকে আমি আলোচনা করব, তোমরা ভালো করে দেখো। বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কবে হয়েছিল? 7ই এপ্রিল। বিশ্ব এইডস দিবস 1লা ডিসেম্বর। বিশ্ব ক্যান্সার দিবস 4টা ফেব্রুয়ারি। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। বিশ্ব জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি। বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর। বসুন্ধরা দিবস 22শে এপ্রিল। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। হিরোশিমা দিবস 6ই আগস্ট। নাগাসাকি দিবস 9ই আগস্ট। বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস 28শে এপ্রিল। বিশ্ব কুষ্ঠ দিবস 30শে জানুয়ারি। বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 9ই মে। বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22শে মে। বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসে, পরিবেশ রিলেটেড যেহেতু সেহেতু প্রত্যেকটা পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে। তোমরা ভালো করে এই দিবস টপিকটা দেখে রাখবে। পরের প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? বায়ুমণ্ডলে যে স্তরটিতে ওজোন স্তর দেখা যায় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এবার দেখো নাও বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর, সেগুলোতে কোথায় কি ঘটে, কোন স্তরে কিসের জন্য বিখ্যাত সেটা দেখে নাও। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ঘটে ট্রপোস্ফিয়ার স্তরে। ঝড় বৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে। আর বায়ুর ঘনত্ব সর্বাধিক দেখা যায় এই স্তরটিতেই। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলে তাই, এবং ওজোন স্তরও দেখা যায়। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। থার্মোস্ফিয়ার স্তরটি অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, আর থার্মোস্ফিয়ার স্তরটি বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ কেন্দ্রগুলি অবস্থান করে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো এক্সোস্ফিয়ার স্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ফুলের রেণুর ফলে কোন রোগ হয়? হাঁপানি, মিনামাটা, ইটা না ব্ল্যাক ফুট ডিজিজ? ফুলের রেণুর ফলে হয় হাঁপানি, বিভিন্ন অ্যালার্জি টাইপের বিভিন্ন রোগ এই ফুলের রেণুর ফলেই হয়, তাই এখানে শ্বাসকষ্টও হয়। এবার দেখো অন্যান্য বিভিন্ন কোন কারণে কি রোগটি হয়? মেলানোসিস রোগ আর্সেনিক দূষণের ফলে হয়। ডিসলেক্সিয়া রোগ সীসা দূষণের ফলে। মিনামাটা হয় পারদের ফলে। ইটাই ক্যাডমিয়ামের কারণে হয়। ফ্লোরোসিস ফ্লোরাইড আয়রনের ফলে হয়। সিলিকোসিস সিলিকা বালি বা সিলিকা যৌগের কারণে হয়। ব্ল্যাক ফুট রোগ হয় ক্যাডমিয়ামের কারণে। বিজিনোসিস তুলাতন্ত্র ধুলোর কারণে হয়। সাদা ফুসফুস অ্যাসবেস্টসের কারণে। ব্লু বেবি সিন্ড্রোম নাইট্রেটস এর কারণে হয়। সিডিডোসিস রোগটি লোহার ধুলার কারণে হয়। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা কে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশনগুলো দেখো। লিন্ডেম্যান, আর্নস্ট হেকেল, ট্যান্সলি, রিচেল কার্সন। বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। এবার দেখো বিভিন্ন সূত্রের নাম আর কি কে কোনটা তৈরি করেছিলেন, কোন গ্রন্থের লেখক, এইগুলো একটু দেখে নাও। ইকোলজি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? ট্যান্সলি। অরিজিন অফ স্পেসিস বইটি কে লিখেছিলেন? চার্লস ডারউইন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এটাও চার্লস ডারউইন। ফিলোসফিক জিওলজি গ্রন্থের লেখক হলেন ল্যামার। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? হেকেল। এয়ার পলিউশন গ্রন্থের লেখক পারকিন্স। জিওগ্রাফি অ্যান্ড ম্যানস এনভায়রনমেন্ট বইটি লেখেন কে? স্টেলার অ্যান্ড স্টেলার। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই বইটি কে লিখেছেন? এটা জিমারম্যান লিখেছেন। পরের প্রশ্ন হলো, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? প্রেরি, সাভানা, পম্পাস না তৈগা? দেখো এই তৃণভূমির নামগুলো তোমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন দেশের তৃণভূমির নাম আমি দিয়ে দিয়েছি এখানে, তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলে তোমরা পেয়ে যাবে। এটার উত্তর হয়ে যাবে উত্তর আমেরিকার তৃণভূমির নাম হলো প্রেরি তৃণভূমি। এবার দেখো পম্পাস কোথাকার তৃণভূমি? দক্ষিণ আমেরিকা। প্রেরি উত্তর আমেরিকা। পুস্তাজ হাঙ্গেরি। ক্যান্টারবেরি নিউজিল্যান্ড। ল্যানোস ভেনেজুয়েলা। স্টেপস ইউরোপ ও উত্তর এশিয়ার তৃণভূমি। তৈগা ইউরোপ ও এশিয়ার তৃণভূমি। সেলভা দক্ষিণ আমেরিকার। পার্কল্যান্ড জিম্বাবুয়ে। এল গ্রান চাকো আর্জেন্টিনা তৃণভূমি। সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। ডাউন্স অস্ট্রেলিয়ার তৃণভূমি। ক্যাম্পস
ব্রাজিলের তৃণভূমি। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, ঝাড়খণ্ড না সিকিম? বন্দিপুর জাতীয় উদ্যানটি কর্ণাটকে অবস্থিত। এবার দেখো আরো অনেক জাতীয় উদ্যানের নাম, সেগুলো আমি এখানে তোমাদের সামনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নেবে, অনেক বড়, তাই আমি আর এটা আলোচনা করছি না, চলে যাচ্ছি পরের প্রশ্নে। IBWL এর পুরো কথা কি? ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, ইন্টারন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, ইন্টারিম ব্যুরো অফ ওয়াইল্ড লাইফ, নাকি এদের কোনোটিই নয়? IBWL, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। এবার দেখো পরিবেশ সম্পর্কিত আরো অনেকগুলি আমি ফুল ফর্ম তোমাদের সামনে দিচ্ছি। MAB, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। MIC, মিথাইল আইসোসায়ানেট। BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। CFC, chlorofluorocarbon. EPA, Environmental Protection Agency. HIV, human immunodeficiency virus. PPP, population poverty pollution. GDP, gross domestic product, আর GNP, gross national product. NVIS, environmental information system. ONGC, oil and natural gas commission. PCB, pollution control board. WWF, world wildlife fund. WLAB, ওয়াইল্ড লাইফ অ্যাডভিসরি বোর্ড। এগুলো সব পরিবেশ সম্পর্কিত ফুল ফর্ম, এইগুলো যত ইম্পর্টেন্ট ছিল সেগুলো দিয়ে দিলাম, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন হলো নিচের কোনটি জলবাহিত রোগ নয়? টাইফয়েড, কলেরা, জন্ডিস না নিউমোনিয়া? এদের মধ্যে থেকে জলবাহিত রোগ নয় নিউমোনিয়া। এগুলো ব্যাকটেরিয়া, এই রোগটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং টিভি জীবাণু থেকে এই রোগটি হয়ে থাকে, আর বাকিগুলো সবই টাইফয়েড, কলেরা, জন্ডিস এগুলো জলবাহিত রোগ। এবার দেখো জলবাহিত রোগের নামগুলো: কলেরা, টাইফয়েড, পোলিও, অ্যাসকেরিয়াসিস, ড্রাগনকুলিয়ারিসিস, অ্যামিবিয়াসিস, আমাশয়, হেপাটাইটিস, এগুলো হয় জলবাহিত রোগের ফলে। বায়ুবাহিত রোগের নাম কি? সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, মামস, ডিফথেরিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস, চিকেন পক্স, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এগুলো হয় বায়ুবাহিত কারণে। মশাবাহিত রোগের নাম কি? ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, এডিস, ফাইলেরিয়ার কারণে। মাছিবাহিত রোগের নাম উদারময়, আমাশয়, কৃমি সংক্রমণ, কালাজ্বর, স্লিপিং সিকনেস, চোখের কৃমি ইত্যাদি হয় মাছিবাহিত রোগের কারণে। দেখো পরের প্রশ্ন, বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? 1976 সালে, 1980 সালে, 1985 সালে, 1995 সালে। এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন তোমাদের দেখে রাখতে হবে, আমি প্রত্যেকটি তোমাদের সামনে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে, তোমরা শুধু প্র্যাকটিসটা করতে থাকো, আর কিছুই নয়। দেখো এটার উত্তর হয়ে যাবে 1980 সালে। ভারতীয় বনভূমি রক্ষা আইন কবে হয়েছিল? 1980 সালে। ভারতীয় পরিবেশ রক্ষা আইন 1986 সালে। পশ্চিমবঙ্গ অরণ্য আইন হয় 1982 সালে। পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1959 সালে। ভারতীয় জীব বৈচিত্র্য সুরক্ষা আইন 2002 সালে। ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974 সালে হয়, আর কীটনাশক আইন 1968 সালে। ন্যাশনাল ফরেস্ট পলিসি এটা হয়েছিল 1988 সালে। ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন 1992 সালে। ভারতীয় হাতি সংরক্ষণ আইন হয় 1879 সালে। ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন 1971 সালে। ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন 1981 সালে। পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন 2006 সালে। বিস্ফোরক আইন হয় 1984 সালে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায়? জল্লাপাড়া, করবেট, গরুমারা না বেথুয়া ডহরি? পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যানগুলো আছে তাদের মধ্যে থেকে গন্ডার পাওয়া যায় জল্লাপাড়া অভয়ারণ্যে। দেখো পশ্চিমবঙ্গের মোট কটি ন্যাশনাল পার্ক আছে? এটা আছে 6টি। পশ্চিমবঙ্গের মধ্যে আছে 6টি। জলদাপাড়াতে কি কি পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডারের জন্য তো বিখ্যাত, আর এটি তোরসা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার জেলার মধ্যে এই জাতীয় উদ্যানটি আছে। গরুমারা জাতীয় উদ্যান ভারতীয় গন্ডার পাওয়া যায়, জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আর এই গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার বলা হয় লাটাগুড়ি শহরকে। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট এটা বিখ্যাত বাঘ সংরক্ষণের জন্য, আলিপুর জেলাতে অবস্থিত। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, লাল পান্ডা আছে, এটি ক্ষুদ্রতম, পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, এটি কালিম্পং জেলাতে অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম
জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। আর সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা লাল পান্ডার জন্য বিখ্যাত এবং দার্জিলিং জেলাতে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সুন্দরবন, গরুমারা, সিঞ্চল, নকরেক। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন। এবার দেখে নাও ভারতে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এটা হয়ে যাবে 18টি। বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠা হয় ইউনেস্কো দ্বারা, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর ফুল ফর্ম। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ পান্না। ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কচ্ছের রন। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ডিব্রু সাইখোয়া, এটা হচ্ছে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার দেখো পশ্চিমবঙ্গের একটি মাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন, আর এটি কবে মর্যাদা পেয়েছিল? 1989 সালে। পরের প্রশ্ন, এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন, আমি বেশি প্রশ্ন রাখিনি কারণ অনেকগুলো ডিসকাস করতে হয়, ভিডিও অনেকটা বড় হয়ে যায়। শহরের আবর্জনা থেকে কোন গ্যাস নির্গত হয়? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও নাইট্রোজেন, হাইড্রোজেন ও হিলিয়াম, মিথেন ও হাইড্রোজেন সালফাইড। শহরের আবর্জনা থেকে নির্গত হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইড। এবার দেখো বর্জ্য পদার্থ থেকে কোন গ্যাস নির্গত হয়? হাইড্রোজেন সালফাইড। মোটর গাড়ির ধোঁয়া থেকে নির্গত হয় নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। দেখো বন্ধুরা, আমি এইরকম ভাবে টপিক অনুযায়ী ক্লাস তোমাদেরকে প্রতিদিন তোমাদের প্রোভাইড করব। তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি তোমরা পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।